আজ নবম পর্ব, চাকদহ, 2000 সাল। সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছুতেই পাওয়া যাচ্ছে না পুঁথিটা। তবুও আশা ছাড়েননি পরেশ ভট্টাচার্য। তার জ্যাঠা ছিলেন অবিবাহিত, কাজেই তিনি মারা যাওয়ার পর তার ব্যবহারের সবকিছুই ভাইপো পরেশের ভাগ্যেই জুটেছে। তার ঘরখানাও এখন পরেশের পরিবার ব্যবহার করে বাড়ির বৈঠকখানা হিসেবে। পরেশ জ্যাঠার ব্যবহারের আলমারি, তোরঙ্গ, ট্রাঙ্ক সবকিছু খুঁজে দেখেছেন, কিন্তু এখনো পাওয়া যায়নি কিছুই। সেখানে পড়ে আছে কতগুলো পুরনো ধুতি, পাঞ্জাবি, জামা আর যা দু একটা জমি জমার কাগজ। আর দামি জিনিসের মধ্যে কেবল একজোড়া সোনার বোতাম, ব্যাস, আর কিচ্ছুটি নেই। ওদিকে মহেশের উপসর্গ বাড়ছে দিন দিন। সে মাঝে মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়ছে, আর প্রলাপের মতো বলে চলেছে মন্ত্রটা। সেই কাকে কে মেরে ফেলল একই কথা বলে চলেছে। চিন্তায় পরেশের দোকান, বাজার, ব্যবসা সব লাটে ওঠার জোগাড় হয়েছে। গ্রামের মানুষের মুখে মুখেও ছড়িয়েছে ভয়ের কথা। বুড়ো বিবির ভয়ে তারাও রাতে ঘুমোতে পারে না। সন্ধে হলেই জঙ্গলের দিক থেকে ভেসে আসে কাদের যেন কান্নার শব্দ। তার চেয়েও অবাক কাণ্ড হল, কোনো এক অজানা কারণে কারো বাড়ি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ঠিক একটা না একটা বাধা পড়ছেই। এই তো দিন দুই আগের কথা, হারু সমাদ্দারের মেয়ের বিয়ে ছিল, কিন্তু সে বিয়ে গেল বন্ধ হয়ে। বরের বাবাকে নাকি বিয়ের আসরেই সাপে কাটল। সেই নিয়ে পড়ে গেল দৌড়োদৌড়ি। প্রাণে বেঁচে গেলেন ভদ্রলোক, কিন্তু বিয়ে বন্ধ হয়ে গেল। বিয়ের লগ্নে সাপে কাটা নাকি বিরাট অলক্ষণে ব্যাপার। গায়ে দুঘরে বাচ্চা হয়েছে, কিন্তু হিজড়েরা ঢুকতে ভয় পাচ্ছে এ তল্লাটে। একদিন সকালে এক হিজড়ে বাচ্চা নাচাতে গ্রামে ঢুকতে গিয়ে দেখে এক খুনখুনে বিধবা বুড়ি গ্রামের সীমানায় ন্যাড়া তেঁতুল গাছতলায় বসে পোড়া শোল মাছ চিবিয়ে খাচ্ছে। সেই যে তারা পালালো, আর আসেনি। পরেশ যে পুঁথিটা খুঁজে পাচ্ছেন না, সেটা তিনি জানালেন রামচরণ মুখুটি আর বিহারীকে। হতাশ পরেশ এও বললেন, আদৌ তেমন পুঁথি কখনো তাদের বাড়িতে ছিল কিনা এ নিয়েও সন্দেহ আছে বিস্তর। কিন্তু বৃদ্ধ রামচরণের মন কিছুতেই মানছে না। বিহারী বৃদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তার জন্ম ওই সময় হয়নি। সে গঙ্গারাম ডাকাতকে দেখেছে, কিন্তু রাজেশ্বরের ওই মন্দির কখনোই দেখেনি। তাই তার মনেও পুঁথির অস্তিত্ব নিয়ে যথেষ্টই প্রশ্ন আছে। কপালের কাছে মানুষের ক্ষমতা কিচ্ছু না, এই বিশ্বাসে 1 সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর পরেশ পুঁথি খোঁজার চেষ্টা ছেড়ে দিলেন। যদি বুড়ো বিবির এই ইচ্ছা হয়, সে গ্রাস করুক গোটা গ্রামকে। নিজের ছেলের সুস্থ হওয়ার আশাও ছেড়ে দিলেন তিনি একসময়। গ্রামে পূজা পার্বণের ঘটা কমে আসতে লাগলেও সন্ধে হলে নিত্য শাঁখে ফুঁ দেওয়ার রেওয়াজ কিন্তু উঠে যায়নি। এদিকে সামনে এগিয়ে আসছে পূর্ণিমা। ভট্টাচার্য বাড়ির প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের সেবা দেওয়ার সময় হয়েছে। এর জন্য ঠাকুর সরিয়ে বেদি পরিষ্কার করা আবশ্যক। সন্ধ্যা প্রদীপ দিয়ে শাঁখ বাজাবার সময় পরেশ ভট্টাচার্যের মায়ের মাথায় এলো এই খেয়াল। ঠাকুর ঘর থেকে বেরিয়ে ছেলেকে তিনি জানালেন সেই কথা। পরেশের মেজাজ আজকাল ভীষণ খিটখিটে থাকে। তিনি বিরক্ত হয়ে মায়ের ওপর চেঁচাতে গিয়েও থেমে গেলেন। ঠাকুর দেবতা নিয়ে বেঁচে থাকা এই বয়স্কা মানুষটার আর কি দোষ? তিনি ছোট উত্তরে কাজ সারলেন, বললেন, কাল দেখছি। সকালে উঠে স্নান সেরে আহ্নিকের পূর্বে পরেশ বেদি থেকে নামালেন বিগ্রহ। বেদিটা এইবার সারানোর সময় হয়েছে মনে হলো পরেশের। বেশ বড়সড় একটা ফাটল ধরেছে বেদিতে। কাপড় দিয়ে বেদি পরিষ্কার করতে গিয়ে চমকে গেলেন পরেশ। এ কি, বেদির ভেতরটা যে ফাঁপা, আলো পড়ছে ফাটলের মধ্যে। পরেশের মনে হলো ওর মধ্যে কিছু যেন একটা আছে, লাল রঙের একটা কিছু যেন দেখা যাচ্ছে। কাটারির পেছন দিক দিয়ে 2-3 বার আঘাত করতেই ভেঙে পড়ল। 30 বছর আগে মাটি আর লাল সিমেন্ট দিয়ে বাঁধানো বেদিটা। তার মধ্যে উঁকি দিল বেশ কয়েকটা লাল কাপড়ের গাঁঠরি। আনন্দে চোখ চকচক করে উঠল পরেশের। এর মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে সেই পুঁথি। রাধা গোবিন্দকে অন্য একটা সিংহাসনে সরিয়ে আহ্নিক সেরে বেরিয়ে এলেন তিনি পূজার ঘর থেকে। এক এক করে খুলতে লাগলেন কাপড়ের গাঁঠরিগুলো। প্রচুর পুঁথি বের হচ্ছে এক একটা গাঁঠরি থেকে। ইতিহাস, গণিত,
ভাষা বিষয়ক সেসব পুঁথির কদর পরেশের করার ক্ষমতা নেই। জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র নিয়েও রয়েছে বেশ কয়েকটা। পাওয়া গেল কালিকা পুরাণের একটি পুঁথিও। সঙ্গে রয়েছে জ্যাঠার নিজের হাতে করা অনুবাদের খসড়া। বাঁশ থেকে প্রস্তুত একরকম কাগজে সেইগুলো অতি যত্ন সহকারে করা হয়েছে। আর এমন কোনো কীটনাশক ব্যবহার করা হয়েছে যাতে কাগজগুলো অক্ষত রয়েছে এখনো, যদিও পুঁথিগুলোর অবস্থা শোচনীয়। শেষ লাল কাপড়ের গাঁঠুরির গিঁট খুলে আনন্দে ঝলমল করে উঠলেন পরেশ ভট্টাচার্য। এই তো সেই জিনিস, পাওয়া গেছে অবশেষে। কাপড়ের গিঁট আবার বন্ধ করে কোনো রকমে গায়ে একটা জামা চাপিয়ে পরেশ বেরিয়ে পড়লেন মুখুটি মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ওতে কি লেখা আছে তুমি পড়তে থাকো, বললেন রামচরণ মুখুটি। একটু ইতস্তত করে পরেশ বলে উঠলেন, এতে কি লেখা আছে সে আমি কি করে বুঝতে পারবো জ্যাঠামশাই? এই পুরনো পুঁথির প্রায় কিছুই বুঝবো না আমি। জ্যাঠামশাইয়ের বাংলায় করা অনুবাদটি এর সঙ্গে থাকায় তবুও এই পুঁথি যে সেই পুঁথি এটুকু বুঝতে পেরেছি। হাসলেন রামচরণ মুখুটি। তারপর বললেন, তা সেই অনুবাদটাই নয় পড়ো। দেখো, আমি আজকাল আর চোখে ভালো দেখি না, তাই তোমার কথা থেকেই বুঝতে হবে এই পুঁথির বক্তব্য। একটা ঝুরঝুরে প্রায় নষ্ট হয়ে আসা পুঁথি, তালপাতা বা অন্য কোনো পাতায় কালি দিয়ে লেখা হয়েছে। ভাষা চলিত বাংলার মতো নয়, এমনকি সাধু ভাষাও নয় সেটি। সেটি যে আদৌ কোন ভাষা তা বোঝার ক্ষমতা পরেশের হল না। ভাগ্যিস জ্যাঠামশাই সহজ বাংলায় এর অনুবাদ করে গিয়েছিলেন, তাই পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে, মনে মনে ভাবলেন পরেশ ভট্টাচার্য। পরেশ পড়া শুরু করলেন। তন্ত্রশাস্ত্র নিয়ে মানুষের আগ্রহ সীমাহীন, আর তেমনি ভীতিও। আমার 10 বৎসর বয়সকালে আমি আক্রান্ত হইয়াছিলাম প্লেগ রোগে, যাহাতে জীবন সংশয় হইয়াছিল বলিয়াই শুনিয়াছি। সেই সময় চরের নিকট অবস্থিত বুড়া বিবির থান নিয়া মানুষের মধ্যে এক ভীতির উদ্রেক হয়। এক সাধু আসিয়া বুড়া বিবির ক্রোধ হইতে গ্রামের মানুষকে রক্ষা করেন। যাইবার পূর্বে এই পুঁথিখানি আমার হাতে দিয়া যান তিনি। ভাষা শাস্ত্রের উপর একাধিক পুঁথি ঘাটিয়া এই পুঁথির মর্মোদ্ধার করা সম্ভব হইয়াছে আমার দ্বারা, এবং যাহা বুঝিয়াছি তাহা হইল এই পুঁথির আবশ্যকতা প্রভূত। ইহা কোনো এক সময় জীবন রক্ষার্থে কাজে লাগিবে। এই পুঁথি যিনি লিখিয়াছেন সর্বাগ্রে নিজ পরিচয় প্রদর্শন করিয়াই লেখা শুরু করিয়াছেন। আমি কেবল ভাষার সংশোধনপূর্বক পুঁথির নবীন সংস্কার করিলাম। ধন্যবাদ। আদিনাথ ভট্টাচার্য। 1. 1127 শাকের 27 বৎসর পূর্বে বাংলার সিংহাসন আরোহণ করে অরিরাজ মদন শঙ্কর লক্ষণ সেন। শাক কথার অর্থ হইল শকাব্দ। বল্লান সেন পরবর্তী সময়ে বাঙালা এই রূপ প্রতাপশালী নরপতিরই খোঁজ করিতেছিল। তাহার ন্যায় দানী নৃপতি তাহার পিতা বল্লালও ছিলেন না, কিন্তু পুত্র পিতার একখানি অসম্পূর্ণ কার্য সম্পাদনের তাগিদে অনুরক্ত হইয়া পড়েন তান্ত্রিক সাধনার গভীর বেড়াজালে। একটি প্রচণ্ড দর্শন দেবী মূর্তি তিনি স্থাপন করেন তাহার একটি অতি গোপন প্রকোষ্ঠে। 2. দেবী মূর্তি নিত্য পূজা পাইত। তান্ত্রিক আচার মানিয়া পূজা সম্পন্ন হইত সে মন্দিরে। বলা বাহুল্য, বল্লাল সেনের গুরুদেব সিংহগিরি সেই অদ্ভুত মূর্তির কল্পকার, যাহার অনুপ্রেরণায় বল্লাল অদ্ভুত সাগর রচনা আরম্ভ করেন। মূর্তিটি ছিল কালিকা দেবীর, কিন্তু তাহাতে চীনদেশীয় কারুর ছাপ স্পষ্ট ছিল। ইহার পশ্চাতে কারণ হিসেবে বৌদ্ধ তন্ত্র সাধনার প্রভাবকে দর্শানো যাইতে পারে। 3. আমি দেবশঙ্কর বর্মা, নিবাস তাম্রলিপ্ত। একটি বিশেষ কারণে আমার ডাক পড়িয়াছিল রাজদরবারে। রাজাধিরাজ অরিরাজ মদন শঙ্কর লক্ষণ সেন ব্রাহ্মণ বিপ্রদের প্রচুর জমি দান করিতেন। রাজদরবারের আমন্ত্রণ পাইয়া প্রথমটায় ভাবিয়াছিলাম বোধহয় কোনো সুসংবাদই প্রতীক্ষা করিতেছে এই অধমের জন্য, কিন্তু সভা মধ্যে প্রবেশপূর্বক ধারণা স্বচ্ছ হইল তাহা মোটেও নয়। তাহার আমাত্মরা সভা মধ্যে চিন্তিত হইয়া বসিয়াছিল। অদূরে দণ্ডায়মান ছিলেন আমারই ন্যায় এক অভাগা বিপ্র সন্তান। উহার নাম দেবসেনাপতি ভট্টসূর্য। ভট্টসূর্য উহার উপাধি ছিল। অচিরেই জানিতে পারিলাম আমি।
এই সভায় আমাদিগের আমন্ত্রণের একটি শর্ত ছিল, তাহা হইল আমাদিগের জন্মকোষ্ঠী পূর্বেই দরবারে প্রেরণ করা। আমি তাহাই করিয়াছিলাম। ভট্টসূর্যের কথা আমি বলিতে পারি না। সভা মধ্যে উপস্থিত আমাত্যদের মধ্য হইতে হলায়ুধ ও উমাপতিধর আসন ত্যাগ করিয়া উঠিয়া আমাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করিলেন, যাহা ছিল অত্যন্তই চমকপ্রদ। 4, তাহারা বলিলেন, রাজাধিরাজ অরিরাজ মদনশঙ্কর লক্ষণ সেন বৃদ্ধ হইয়াছেন। এদিকে রাজ্যের উপর নামিয়া আসিয়াছে ঘোর অমঙ্গল। তুর্কি সম্রাট মুসলমান ফৌজ লইয়া অগ্রসর হইতেছেন রাজ্য আক্রমণের অভিপ্রায়। সেই শক্তিকে ঠেকাইবার ক্ষমতা আমাদিগের সৈন্যের নাই। সেই কারণে কোনো গোপন আলোচনা করিতে চান আমাদিগের সহিত রাজার প্রধান তন্ত্র উপদেষ্টা। 5, পরদিন সূর্য অস্তাচলে যাইবার পশ্চাতে আমাদিগের ডাক পড়িল গোপন মন্দির কক্ষে। এক ভয়ানক দর্শন তান্ত্রিক কক্ষ মধ্যে ব্যাঘ্রচর্ম আসনে উপবেশন করিয়াছিলেন। আমরা প্রবেশ করিয়াই প্রণাম করিলাম তাকে। তাহার আত্মপরিচয় তিনি জ্ঞাপন করিলেন নারায়ণ দাস নামে। কালিকা দেবী, যিনি মন্দিরে অধিষ্ঠান করছেন, সেই মূর্তি দেখিয়া সত্যই ভয়ের উদ্রেক হয় মনোমধ্যে। খানিক প্রতীক্ষা করিয়া তান্ত্রিক কথা বলিতে লাগিলেন। তিনি বলিলেন, শক্তি কম হইবার কারণে বিন্দুমাত্র প্রভাব পড়িবে না এ রাজ্যে। গৌড়ে লক্ষণ সেনের শাসন অটুট থাকিবে। মারণ ক্রীড়ার জন্য প্রস্তুত এক মহা শক্তিশালী অস্ত্র তিনি নিক্ষেপ করিয়াছেন খান শিবিরের উদ্দেশ্যে। কিন্তু তিনি আরও শক্তিশালী কিছু ক্রিয়া করিতে চান। শত্রুর মৃত্যু ঘটিলে তো কর্মই শেষ হইয়া গেল। প্রয়োজন তাহাকে নরক যন্ত্রণা অনুভব করানোর, যাহাতে সে কদাচিৎ অন্যের রাজ্যের দিকে লালসার দৃষ্টি নিক্ষেপ না করিতে পারে। 6, উচাটন আর বিদ্বেষণই হল সে পথ, বলিলেন তিনি। তাহার জন্য এই বিপ্র সন্তানদের মহাবিদ্যার উপাসনা করিতে হইবে। যে দেবীকে তুষ্ট করিতে হইবে তাহার নাম মাতা ধূমাবতী। কিন্তু সাধন পথ অতি কঠিন, তাই আমাদিগকে গমন করিতে হইবে প্রাগজ্যোতিষপুর। সেই স্থানে মহামায়ার যোনি পতন হইয়া এক মহা শক্তিশালী শক্তিপীঠের অবস্থান আছে। তাহার বাম পাশে পাহাড়ের কোল ঘেঁষিয়া নামিয়া গেলেই মাতা ধূমাবতীর শক্তিপীঠটি পরিলক্ষিত হইবেক। সেই স্থানেই দেব কারুশিল্পী বিশ্বকর্মা নির্মিত মাতা ধূমাবতীর একটি মূর্তি দর্শিত হইবেক। সেই মূর্তি সংগ্রহ করিতে হইবে, আর একটি ভয়াবহ প্রায় অসম্ভব কাজ করিতে হইবে। তাহা হইল, ওই গুহারি অদূরে বাস করেন শূর্পনখ নামক চণ্ডাল এক তান্ত্রিক। তাহার নিকট তন্ত্র সাধনা অধ্যয়ন করিতে হইবে।